দ্বিতীয়ত, ঈদের পরের রাজনীতি, ঈদের আগের রাজনীতি, এটা আসলে তৃণমূলে এটা কোনো ব্যাপার নেই, এটা জাতীয় পর্যায়ে অনেকে অনেক কথা বলে। আমি তো আসলে জাতীয় পর্যায়ে পলিটিক্স করি, আবার প্রতিনিয়ত যেহেতু ইলেকশন তো আগামীতে করতে হবে, যে কারণে আমার শহর ঝিনাইদহ, সেখানেও আসি। আসলে ফেসবুকের যে রাজনীতি আর তৃণমূলের রাজনীতি আকাশ পাতাল পার্থক্য। দ্বিতীয়ত, ঈদের পরের রাজনীতি, ঈদের আগের রাজনীতি, এটা আসলে তৃণমূলে এটা কোনো ব্যাপার নেই, এটা জাতীয় পর্যায়ে অনেকে অনেক কথা বলে। এখন যারা আসলে প্রকৃত রাজনীতি করে তাদের জন্য ঈদের আগেও যেমন, ঈদের পরেও তেমন, সবসময় একই রকম। এখন আরেকটি বিষয় বলি, সেটি হলো যে বিএনপির বিষয়ে যেটি বললেন, দেখেন, আওয়ামী লীগের যারা পতন চাইতো, তার ভিতরে যদি আপনি ক্যাটাগরি করেন, সেই ক্যাটাগরিতে আপনি এক নম্বরে কার নামটা দিবেন আপা? আমি আপনার কাছে প্রশ্ন করতেছি, যারা পতন চাইতো, আপনার কাছে কি মনে হয়? মানে আওয়ামী লীগ যারা চাইতো, মানে বুঝি নাই, প্রশ্ন বুঝি নাই। আওয়ামী লীগের পতন যারা চাইতো তাদের আচ্ছা। করে, মানে দল হিসেবে, আমরা তো সংগঠন রাস্তায় হিসেবে সবসময় এক বিএনপিকেই নম্বরে দেখেছি। আসলে বিএনপি কে দেখেছেন। এখন দেখেন বিএনপি কেন সবার আগে আওয়ামী লীগের পতন চাই বা চাইতো, কারণ হলো আওয়ামী লীগের পতন হলে বিএনপি ক্ষমতায় যাবে, স্বাভাবিকভাবে এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, সব থেকে তো নির্যাতন নিপীড়নের শিকার তো বিএনপি হচ্ছিল। বিএনপির অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, এরপরে জামাত ইসলাম। তারপরে আপনার যদি আমাদের যে স্ট্রাগল আপনি দেখেন 7-8 বছর, সেখানে কিন্তু আমরা আমাদের উপর তারা একের পর এক নুরুল হক নূরের উপর, আমাদের উপর বিভিন্ন জায়গায় হামলা করেছে। তো এরপরে তো আমাদের ছাত্র বন্ধুদের আমরা দেখলাম যে অভ্যুত্থানের, যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীতে আবার গণ অভ্যুত্থান হয়েছে। দেখেন এই যে বিএনপির যে ত্যাগ, জামাতের ত্যাগ, আমাদের ত্যাগ, দীর্ঘ দিন ধরে সংগ্রাম, এই সংগ্রামে যদি আমাদের বন্ধুরা, ছাত্র বন্ধুরা, সাধারণ মানুষ আগে থেকে যুক্ত হতো, 15 বছর কি আওয়ামী লীগ রাজত্ব করতে পারতো? পারতো না। সেই 13-14 সালেই কিন্তু পতনটা হয়ে যেত। এখন হলো না কেন? আর আওয়ামী লীগ পুলিশকে বলেন, অন্যান্য বাহিনীকে বলেন, এমন ভাবে ছাত্রলীগ দিয়ে তেরো আসলে চোদ্দ সালে এই ছাত্র লাঠিয়াল বন্ধুদের বাহিনী বয়সই বানিয়েছিল, কত ছিল? যথেষ্ট স্ট্রাগল করার মতন বয়স ছিল। তো আমি আমার বয়সে তো, সেই কম বয়সে তো সংগ্রাম করেছি। তো যাই হোক, ওই যে মনিরা তো নিজেই বললো যে আমরা একসাথে আমাদের উত্থান, তার মানে আপনি বুঝতেই পারছেন। তো একসাথে যদি আমরা ওই আমাদের পথ চলাটা বা সংগ্রামটা স্বাভাবিক একই রকম হতো, তাহলে অনেক কিছু সম্ভব ছিল। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, দেখেন, মানে এখন মনিরা শারমিনরা রাজনীতি করতেছে। তাদের ওই গণ অভ্যুত্থানের আগে যেমন বিএনপি নামেন, জামাত নামেন, গণ অধিকার পরিষদ নামেন, ঐক্যবদ্ধভাবে ফেসিবাদকে হটাইতে হবে, এখন আর এইগুলোর ধার তারা ধারে না। কারণ কি? কারণ তারা একটা দল গঠন করেছে, এবং একটা দল গঠনের প্রধান কারণটা হলো তাকে ক্ষমতায় যেতে হবে। কারণ ক্ষমতায় যেতে হলে নিজেকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে হবে, এবং নিজের যে ক্রেডিবিলিটি, নিজের কৃতিত্ব, সেগুলো জাহির করতে হবে। বাকিদেরকে কিভাবে ডিলেজিটিমেট করা যায় সেটা কিন্তু তারা করবে। তার মানে এখন তারা পলিটিক্স এর ভিতর নেমে গেছে। ঠিক একইভাবে ছাত্রদের বলেন, যারা দল করেছে, বিএনপি আগে যেভাবে ট্রিট করতো, বিএনপি করবে না। আমরা আগে যেভাবে করতাম এখন করবো না, কারণ এটা পলিটিক্স। আর পলিটিক্স হলো যুদ্ধের মতন। এই যুদ্ধের ময়দানে যে হার জিতের একটা ব্যাপার থাকে, তো সেই ব্যাপারটা আসলে মূল বিষয়, যে কারণে মনিরা শারমিন আসলে অনেক কথা তার মনের ভিতরে না চাইলেও তিনি বলতেছেন, কারণ পলিটিক্স করেন। ঠিক একই কথা অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু এটি খুব স্বাভাবিক। তবে আমি যেটি বলবো, যে আপা, এই মুহূর্তে যদি আপনি দেশটাকে বাঁচাইতে চান, জনগণকে বাঁচাইতে চান, তাহলে কিন্তু আপনাকে জাতীয় ঐক্য সংহতির কোনো বিকল্প নাই। এবং সেই জাতীয় ঐক্য সংহতি ধরে রাখার দায়িত্ব কার? 1 নম্বর সরকারের, 2 নম্বর আমাদের ছাত্র বন্ধুদের ছিল, কারণ তাদের উপর কিন্তু মানুষের দেবতা সুলভ একটি শ্রদ্ধা আমরা দেখেছি। হ্যাঁ, এই যে দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতার কথা বলা হচ্ছে, বিএনপির অনেক সিনিয়র নেতারা কিন্তু দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছে। এখন এখন এই মুহূর্তে তারা কিন্তু গণ অভ্যুত্থান বলছে, ছাত্ররা বলছে, আমরাও বলছি। দেখেন, আমরা কিন্তু 90-এ যখন গণ অভ্যুত্থান করেছি, সেটাও কিন্তু অনেক বড় বিষয় ওই সময়কার প্রেক্ষাপটে ছিল। সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন ওই সময়কার প্রেক্ষাপটে বড় একটি বিষয় ছিল। গণজাগরণ মঞ্চের কথা জানেন, তারাও কিন্তু দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছে, এটিও কিন্তু সত্য, আপনি নিজে সাংবাদিক ছিলেন, আপনি দেখেছেন। এরপরে আপনার আমার আপনার এরকম যতগুলো আন্দোলন হচ্ছে, যে আন্দোলনটা আসুক না কেন, সবাই ওইটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। ওই যে আমি বললাম না, পলিটিক্স। দেখেন, 71-এ কিন্তু আমাদের দেশটা প্রথম স্বাধীন হয়েছে, তাই না? এবং আমরা কিন্তু একটা ভূখণ্ড পেয়েছি। এই ভূখণ্ডের মধ্যে দরকার ছিল গণতন্ত্র, ন্যায় বিচার, এরপরে সামাজিক মর্যাদা, সাম্য, এই উপাদানগুলো দরকার ছিল। কিন্তু এই উপাদানগুলো আমরা কোনো একটা আন্দোলনের মাধ্যমে আসলে আমরা পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারি নাই। আমি কিন্তু বলেছি পুরোপুরি, কিছু কিছু হয়েছে। যেমন কখনো গণতন্ত্র এসেছে, কখনো চলে গেছে। তার মানে কি? তার মানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা 24-এ আবার সর্বশেষ লড়াইটা করেছি। তার মানে এইটা এরকম না যেটা যুদ্ধ, এটা হয়েছে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, যেটা গণ অভ্যুত্থান।
গণ অভ্যুত্থান শব্দটা উচ্চারণ করতে কারোর কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো যে আপনি গণ অভ্যুত্থানের পরে ঠিক আছে আপনি অতীতের সংবিধান যেটা চীনে হয়েছে, আপনি অতীতের সংবিধানটা আপনি বাদ দিয়ে দিতে পারতেন। দেখেন আজ থেকে 8 মাস আগে আপনি যেটি পারতেন এখন তো আপনি পারবেন না। এখন নানান মহল রাজনৈতিক কারণে, নানান তার ক্রেডিবিলিটি, তার রাজনৈতিক অস্তিত্ব, নানান বক্তব্য এখন কিন্তু দিবে। 7 মাস আগে বা 8 মাস আগে যদি বলতো এই ছাত্র বন্ধুরা বা সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান স্থগিত করা হলো, সংবিধান বিলুপ্ত করা হতো, বিএনপি কিছু বলতে পারতো? আমি বলতে পারতাম, আপনি বলতে পারতেন? কিন্তু ওই যে এখন তো প্রাসঙ্গিক না। নাহিদ ইসলাম নিজেই তো এই সংবিধানের বৈধতা দিয়েছে, নাসিব মাহমুদ দিয়েছেন, মাহফুজ আলম দিয়েছেন। যদি ওই সংবিধান আপনি বাতিল করেন তাহলে কিন্তু এই সরকারকে বাতিল করতে হবে, নতুন ভাবে কিন্তু সরকার গঠন করতে হবে। সেটা কি সম্ভব? সেই বাস্তবতা আছে। আবার অনেক কথা কিন্তু দেখেন, আমি আজ থেকে 7 বছর আগে যেভাবে কথা বলতাম আমি কিন্তু এখন সেভাবে কথা বলি না আপা। 7 বছর আগের এক্সপিরিয়েন্স এখনকার এক্সপিরিয়েন্সটা আমার এক না, আপনি নিজেও বুঝতে পারছেন। আমি সেটাই বলতেছি, আমাদের ছাত্রদের আসলে রাজনৈতিক অভিজ্ঞতা আরো দরকার। আরো যখন 2 বছর পরে তারা দেখবেন এখন যেটা বলতেছে না তারা ওই সময় বলবে না। দেখেন তাদের অধিকাংশরাই, আপনার কেউ বলছে গণপরিষদ ইলেকশন, কেউ বলছে যে গণপরিষদ জাতীয় নির্বাচন একসাথে। দেখেন তারা ইলেকশনটা চায় না, আবার তারা প্রত্যেকটা জায়গায় গণসংযোগ শুরু করে দিয়েছে, প্রত্যেকটা জায়গায় তারা বলছে ব্যালট বিপ্লব হবে। এবং এগুলো কি, এগুলো দ্বিচারিতা না? ইলেকশনটা সবার জন্য, দেশটাকে যদি বাঁচাইতেছেন ইলেকশন দরকার। এখন কথা হলো ইলেকশনটা কখন দরকার সেটি নিয়ে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আলোচনা করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কিন্তু সর্বোচ্চ জুন পর্যন্ত বলেছেন। আজকে সার্জিস আলম কি করলেন, তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকা দরকার, এবং সেই 5 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার না, একটা নির্বাচিত সরকারের স্টেটম্যান হিসেবে। এইটা কি মনিরা শারমিনরা বুঝতেছে এটা কত বড় একটা ভয়ঙ্কর কথা? হ্যাঁ, আজকে এই কথা আমি যখন বলবো না অনেকে হা হা করবে। ওই যে 1/11-তে ফখরুদ্দিন মইনুদ্দিনের বিরুদ্ধে যখন কি প্রতিবাদ করেছে না, সবাই হা হা দিয়েছে, গালিগালাজ করেছে। একটা সময় যারা প্রতিবাদ করেছিল তাদেরকে হিরো বানিয়েছে, যারা 1/11-র ওই সেনা সমর্থিত ফখরুদ্দিন মইনুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন করেছে। ঠিক দেখেন এই যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করছি, যে এই সরকার আসলে যে ম্যান্ডেট নিয়ে এসেছিল, কিন্তু এই সরকারের বিভিন্ন ব্যক্তির মধ্যে যে ধরনের দ্বিচারিতা, মূল সমস্যা আসলে এই জায়গায়। এই দ্বিচারিতা গুলো আমরা যারা খুঁটিয়ে খুঁটিয়ে বের করতেছি তাদেরকে মীর জাফর বানানো হচ্ছে। সার্জিস আলম বলেছেন যে একটি মানে স্টেটম্যান, একটি দলের প্রতিনিধি হিসেবে স্টেটম্যান হবেন, প্রধানমন্ত্রী হবেন। তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্জিসের কথা শুনতে হলে কি করতে হবে? উপদেষ্টা পদ ছাড়তে হবে, একটি দলের দায়িত্ব গ্রহণ করতে হবে, নির্বাচন করবেন, এরপরে সেই দলের প্রধানমন্ত্রী হবেন। এবং সেই দলটা কোনটা? সেই দলটা কি বিএনপি, এনসিপি, না গণ অধিকার পরিষদ, না নতুন কোন নাগরিক শক্তি যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সালে করেছিলেন? এই যে বিতর্কের মধ্যে তাকে ফেলিয়ে দিচ্ছে, বিএনপি ফেলিয়েছে, আপনি ফেলিয়েছেন, আমি ফেলিয়েছি, আমাদের এই যে বন্ধুরাই ফেলাচ্ছে, তারা বুঝতেছে না। প্রথমত তারা কি করলো, সেনাবাহিনীর বিরুদ্ধে একটা বিশাল পোস্ট দিল, প্রথমত তারা হিরো হলো। সার্জিস একটা পোস্ট দিয়ে কি করলো, জিরো বানিয়ে দিল। হান্নান মাসুদ পোস্ট দিয়ে আরো জিরো বানিয়ে, ডাবল জিরো বানিয়ে দিল, করেছে না? তো এই যে অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে না, ওই যে আমি আগেই বলেছি যে 7 বছর আগে আমার ওই কথাগুলো এখন শুনলে লজ্জা লাগে, কি বলেছি কি মানে বুঝতাম না, এই ধরনের মনে হয়। মানুষের বয়স অভিজ্ঞতা যত বাড়ে সে সে তার কিন্তু কথা বলার ধরন, তার আচরণ কিন্তু চেঞ্জ হয়। আমাদের আল্লাহর নবীও কিন্তু 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, বয়স একটা ফ্যাক্ট, অভিজ্ঞতা একটা ফ্যাক্ট, কিন্তু বুঝতে হবে। সেই জায়গায় আমি জি। বলবো তারা আসলে তাদের, আমি শেষ করে দিচ্ছি আপা, হুম, হুম। তাদের আসলে অভিজ্ঞতা দরকার। আমার মনে হয় তাদের সিনিয়র মানুষজন যারা পলিটিক্স করেছে তাদের কাছ থেকে যদি পরামর্শ নিয়ে কাজ করে তাহলে ভালো হবে। একটি দল, জি। আমাদের মতন দল, দেখেন আমাদের কোনো সরকারের সাথে কোনো সংযোগ ছিল না, সুবিধা ছিল না, সরকারের ক্রিম ভোগ করি নাই। তারপরে আমাদের দলের ঘোষণার সময় কিন্তু আমরা ঘোষণাপত্র পাঠ করেছি। নতুন বন্ধুদের দলের ঘোষণাপত্র আমরা জানি না, তারা কি চায়, তাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা কেউ জানি না, তাদের গঠনতন্ত্র আমরা কেউ পাইনি। এই যে উদ্দেশ্যহীন ভাবে এক এক সময় এক এক ধরনের বক্তব্য দেওয়া, যে সংবিধান মেনে আপনি শপথ নিলেন এখন বলছেন গণপরিষদ নির্বাচন, 7 মাস জি, আগে বলেন নাই স্পষ্ট কেন? এই অভিজ্ঞতার কথা সংবিধান বলছেন চত্বরে গেলেন রাশেদ নাই খান। কেন?